আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা লম্বা বিরতির পর আমাদের অন্য মঞ্চের আলাপচারিতা আবার শুরু করলাম। আপনারা এর মধ্যে জানেন এই বিরতির কারণ অন্য কিছু নয়। এই বিরতির কারণ ছিল আমার ব্যক্তিগত শারীরিক অসুস্থতা। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি তা নয়, তারপরেও এই আলাপচারিতাটা চালানোর মতো সুস্থতা আছে আপনাদের দোয়ায়। আমরা আজকে প্রথম দিনেই এই যার সঙ্গে কথা বলবো আপনাদের খুবই সুপরিচিত এবং খুবই প্রিয় ভাজন মানুষ, সিনিয়র সাংবাদিক, আমারও খুব প্রিয়, জনাব আরশাদ মাহমুদ। আরশাদ ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আরশাদ ভাই, আমি একটা বিরতির পর প্রথম অনুষ্ঠানটা আপনাকে নিয়ে করলাম এই কারণে যে বিরতির সময় আসলে আমি তেমন পত্র পত্রিকা পড়তে পারি নাই, অনলাইনেও বেশি তাকাতে পারি নাই, কিন্তু আপনার একটা স্ট্যাটাস ইদানিং বেশ আলোচিতই হচ্ছে। সেটা হলো যে সাবেক সিসি নুরুল হুদাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে অথবা অপমানিত করা হয়েছে, এটা দেখে আপনি এর সঙ্গে কেন যেন আমি বুঝতে পারলাম না, আপনি আমাদের প্রধান উপদেষ্টাকেও একটা সতর্ক করে দিয়েছেন যে জনবিরোধী আচরণ হলে পরে কি ধরনের পরিণতি হয়। তো এটা আসলে আপনি মানে এখানে কোথায় আপনি প্রাসঙ্গিকতা কোথায় পেলেন এবং কেন এটা করলেন? আপনার কাছে কি ইউনূস সাহেবের কর্মকাণ্ডকে খুবই আপনার জনবিরোধী মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই পোস্টটা আমি দিয়েছি ওই হাবিবুল, সরি, কে এম নুরুল হুদা সাহেবের যে ফেসবুকের মাধ্যমে দেখলাম যে তাকে জুতো পরিয়ে, জুতোর মালা পরিয়ে জুতা মারা হচ্ছে। তো এটা দেখে আমার একটু খুবই অস্বস্তি বোধ করছিলাম আর কি। তো আবার দুটো তিনটে কথা মনে হলো যে মানুষ যখন ক্ষমতায় যায় তখন তারা হিতাহিত জ্ঞান মানে থাকে না, তাদের অন্ধ হয়ে যায় সবকিছু। হ্যাঁ, ক্ষমতা, তারপরে ক্ষমতার সঙ্গে যে সমস্ত সুযোগ সুবিধা, গাড়ি, তারপরে বাড়ি ফ্রি, এই সমস্ত এগুলা। আর এগুলো দেখবেন ম্যাক্সিমামই সব সরকারি আমলাদের ব্যাপার আর কি। এই সমস্ত পজিশনের যারা আসে দীর্ঘদিন থেকে আমরা দেখছি যে অবসরপ্রাপ্ত সরকারি আমলাদেরকে নিয়ে যায়। হ্যাঁ, এবং তারা যেহেতু জনবিচ্ছিন্ন থাকে অধিকাংশ চাকরি জীবনে, ফলে ঠিক বুঝে উঠতে পারে না, বা বুঝলেও তাদের কাছে সবচেয়ে বড় আহ, যে জিনিসটা আর কি, যে আমি কিভাবে আরো মানে জনগণের ট্যাক্সের টাকায় আমি আরো কিভাবে আমি সুযোগ সুবিধাগুলো কন্টিনিউ করতে পারি, এটা হচ্ছে তাদের মূল মন্ত্র। এই কারণেই দেখেন, এই যে নির্বাচন নিয়ে, নির্বাচনের আহ অনিয়ম, এই সমস্ত নিয়ে কথা, তো মানুষজন বিরক্ত, হাসিনা ভোট দিতে যায় নাই এটা। কিন্তু আপনি যদি খুব ডিসপ্যাশনেটলি জিনিসটা দেখেন, চিন্তা করেন, সেখানে আপনি দেখবেন এটা শুরু হয়েছে 1973 সাল প্রথম নির্বাচন থেকেই, যেখানে শেখ মুজিবুর রহমান আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। কেমন? তো সেখানেও আমরা দেখলাম যে এরকম ওই জোর জবরদস্তি ভোট করা, তারপরে জিতে যাওয়া পার্টিকে, দুটো নাম বলি আপনাকে, মেজর জলিল এবং এই কি বলে, আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার, জি, দাউদ কাদি। জি। এরা তখন যে আমরা শুনতেছিলাম যে জিতে যাচ্ছে, জিতে, তখন তো আর আগের মতো এরকম মানে ইনস্ট্যান্টলি হতো না, বা বিটিভি হুম, হুম। যেটা প্রকাশ করতো বা বেতার যেটা প্রচার করতো, তারপরে দেখা গেল তারা অনেক ভোটে এগিয়েছিল, হঠাৎ করে সেখানে নির্বাচন বন্ধ হয়ে গেল, ভোট বন্ধ হয়ে গেল। তারপরে সমস্ত মানে সন্ধ্যার সময় আমরা দেখলাম যে একটাতে খন্দকার মোর্শাদ জিতেছে কুমিল্লাতে, মানে রশিদ ইঞ্জিনিয়ারকে হারিয়ে, আর একটা মেজর জলিল হেরে গেছে। তো এই তখন থেকেই মানে এগুলো শুরু হয়েছে, যেহেতু আমরা তো প্রশ্ন করি না, বা এই কারণে এই সমস্ত, এবং প্রতিটা নির্বাচনে খালি ওই কি বলে আপনার তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন 1991 সাল, 96 সাল, 2001 সাল আর 2008, এটা মোটামুটি যেহেতু ক্ষমতাসীনদের মানে তত্ত্বাবধানে এটা হয় নাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, সেজন্য মোটামুটি এর গ্রহণযোগ্যতা ছিল। তো শেখ হাসিনার আমলে তো আমরা নির্বাচন কি জিনিস সেটা, ওই তার তো একটা মানে রোগে পরিণত হয়েছিল যে এইটা আমার বাপের দেশ এবং আমি উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিক। এটা সে সর্বক্ষণ মানে এইটা তার মাথায় ছিল, এবং সে কিসের সংবিধান, কিসের বিচার বিভাগ, কিসের আইন, মানে এর কোনো কিছু আমি মানি না, এটা আমার বাপের ডাক, আমি হুম। সম্পত্তির মালিক, অত যা ইচ্ছা তাই করবো। খুব ভালো কথা। এই প্রবণতা থেকে আমরা যখন এই গণ অভ্যুত্থান হলো 2025-এ,
হওয়ার পরে সে তো বিদায় হলো, তো স্বাভাবিকভাবে আমরা এতটা আশান্বিত হলাম যে যাক, এবার আমাদের আরো একটা সুযোগ আসছে। কেমন সুযোগ, কিন্তু 1972 সালে একবার আসছিল, মানে যখন বিভিন্ন মত এবং পথকে শেখ মুজিব এক করতে পেরেছিলেন। কেমন তখন তার কথা দেশ উঠত আর বসতো সবাই। কিন্তু আমরা, তিনি কেন জানি না সেই পথে না যে ওই আওয়ামী লীগ, ওই পরিবার এই সময়ের মধ্যে থাকলেন। পরিণতি যা হওয়ার হয়েছিল এটা আপনারা সবাই জানেন, এটা রিপিট করার হুম। দরকার নেই। পরে জিয়াউর রহমান সাহেব আসলেন, তখন আমরা মনে করলাম যে বিপ্লবের পরে আসছে উনি, এসে যাই হোক উনি খুব একটা বেশি করতে পারেন নাই, তার আগেই তো সে মারা গেল। তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ আসলেন, এসে সে ওই একই কথা, একই কাজ। হ্যাঁ। তো আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা বা খালেদা জিয়া হয়তো বা এই, যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছিল, তাহলে তারা হয়তো ভালো কাজ করবে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে, জাতির দুর্ভাগ্য আর কি, তারাও ওই একই পরিবারতন্ত্র, লুটপাট, দুর্নীতি এসবের মধ্যে ছেয়ে গেল। তো এই 24টা আমরা বেশি আশা করেছিলাম এই কারণে যে প্রফেসর ইউনূসের মতো এরকম একজন সম্মানিত লোক, যারা দেশে বিদেশে তার এত নাম, তিনি এসে তার লোভ লালসার বাইরে, হ্যাঁ, তিনি এসে নিশ্চয়ই এর থেকে ওইদিকে আর ওই রাস্তায় আর হাঁটবেন না, এবং আমরা একটা ভালো সরকার পাবো, দেশ ভালো দিকে যাবে, এগুলো আমরা চিন্তা করলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে এতটা আশাহত হয়েছি, মানে আমি জানি না, আমার ধারণা আপনার মতো বা অনেকের মতো আমার ওই একই অবস্থা, যে এরকম হলো কেন। তো হলো ওই একটাই, উনিও ঠিক ওই একই রাস্তায় হাঁটে। হ্যাঁ, প্রথমেই এসে আসল যে যে কাজগুলো মানে করার দরকার ছিল, যে যেমন বিচার বিভাগের উপরে আমি কোনোভাবে হস্তক্ষেপ করে না, এবং বিচার বিভাগের স্বাধীনতা আমি যে কোনো মূল্যে নিশ্চিত করবো। এটা করো। তারপরে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থা এত কলুষিত যে যে এটাতে আর মানুষের কোনো আস্থা নেই নির্বাচন। কেমন তো ওই নির্বাচন হয়, একটা গদবাঁধা নির্বাচন হয়, তারপরে একটা দল ক্ষমতায় এসে এসে আবার যায়, আবার শুরু করে। আমরা এই অ্যাটলিস্ট এই দুটো জায়গায় ওনাকে ভেবেছিলাম যে উনি এই দুটো জায়গায় সংস্কার করে, মূল সংস্কার যেটা, তাহলে হয়তো দেশের, মানে আর দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া, তারপর দুর্নীতিবাজদের শাস্তি মানে, আর নিজেরা ক্ষমতায় যারা থাকে তাদের সম্পত্তি ডিক্লেয়ার করা পাবলিকলি। জি। জি। এই এই কাজগুলো করলে তখন হয়তো বা মানে আমরা একটা ভালো রাস্তার দিকে যেতে পারতাম। কিন্তু উনি সেগুলো দেখেন কোনো দিকে না দিয়ে, কোনো দিকে দেখে তার নেই। তিনি প্রথমেই এসে তার নিজের যে সমস্ত বিরুদ্ধে মামলা ছিল সেগুলো তিনি একের পর এক নির্বাহী আদেশ প্রত্যাহার করতে পারেন। হুম। তো প্রথমেই আমি না প্রথমে জিনিসটা বিশ্বাস করতে পারিনি যে এটা মানে উনি করেছেন কিনা। পরে আমি যখন খোঁজ খবর নিলাম নিজের পত্র পত্রিকায়, দেখলাম যে উনি সেই একই কাজ করেছেন। কেমন তো প্রথম প্রশ্ন মানুষের মনে জাগলো, আমার নিজের মনে জাগিয়ে, তাই হলে মানুষ এই বিচার বিভাগের স্বাধীনতা কোথায় গেল? আমরা তো মানে আইনের শাসনে বিশ্বাস যদি করি, আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, তাহলে এই জিনিসগুলো উনি আগে ঠিক করে ফেলতে পারতেন। তো সেটা হলো না। তারপরে উনি ওই কর্ম করলেন, তারপরে গ্রামীণ ব্যাংকের যত সুযোগ সুবিধা নেওয়া দরকার সবকিছু নিলেন। তারপরে সবচেয়ে দুর্ভাগ্যজনক, উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিলেন, ম্যান পাওয়ারের লাইসেন্স নিলেন। আমরা তো জানি যে ম্যান পাওয়ার বা এই যে জনশক্তি রপ্তানি একটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একটা মানে সেক্টর আছে। কেমন আচ্ছা, তো এইখানে উনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতেন, তো ওনার প্রথমেই উচিত ছিল এইটাকে কিভাবে, এই দুষ্ট চক্রকে ভেঙে একটা মানে ভালো ম্যান পাওয়ার ব্যবসাটাকে মানে ট্রান্সপারেন্ট করা, মানুষ যাতে মানে কোনো বিড়ম্বনা ছাড়া, ভোগান্তি ছাড়া, বেশি পয়সা দিয়ে বিদেশে যাওয়া, এগুলো থেকে মানুষ মুক্তি পেত। কিন্তু উনি সেটা করলেন না, উনি ওই লাইসেন্সকে নিলেন। কেন নিলেন? এটা একটা লুক্রেটিভ ব্যবসা, এখানে অনেক টাকা। হ্যাঁ, ফলে গ্রামীণ ব্যাংকেরও একটা কিছু ওখান থেকে আরো টাকা পাবে। তো এগুলা সত্যি কথা বলতে কি, আমার এত মানে খারাপ লাগছিল। তো যখন আমি কে এম নুরুল দেখলাম যে এরকম জুতার মালা পরায় ঘোরাচ্ছে, তখন আমার হঠাৎ মনে হলো যে আচ্ছা, এই পরিণতি কি ইউনূস সাহেবের বেলাও হবে? তার কারণ উনিও তো মানুষের যে সেন্টিমেন্ট এটা তো বুঝতে পারছে না। উনি ওই যে ক্ষমতা, যমুনা, তারপরে এসএসএ, তারপরে বিলাসবহুল গাড়ি, কেমন আর ঘন ঘন বিদেশ যাত্রা, ঘন ঘন কারণে অকারণে। একটা কল্পনা করা যায় 10 মাসের মধ্যে 11বার বিদেশ যাওয়া, এবং একটাও কিন্তু ওনার কোনো দ্বিপাক্ষিক সফর ছিল না। এটা আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি, আমি লিখেছিও কয়েকবার। তার কারণ দ্বিপাক্ষিক যদি দাওয়াত হতো, তাহলে সেটা, আর উনি দাওয়াতটা পেয়েছেন কিন্তু
ব্যক্তি ইউনুস হিসেবে ওনার অনেক নাম টাম আছে, বিদেশে অনেক মোটিভেশনাল স্পিচ দেয়, এই জন্য অনেকে দেখে কিন্তু নিয়ে। একটা কথা আপনি আমাকে বলেন, একটা কথা আপনি আমাকে বলেন যে আপনি মানে ওনার মানে এই যে বিভিন্ন কর্মকাণ্ডের কথা বললেন, কেউ কেউ কাউকে কাউকে তো আমরা এরকম বলতে শুনি যে উনি এসেছেন বলেই দেশটা আসলে বেঁচে গেছে। এবং এক্ষেত্রে তারা মোটার আগে দুই তিনটা কথা বলে। একটা কথা বলে যে না হলে নাকি দেশটা ভারতের কবজায় চলে যেত, উনি ভারতের হাত থেকে দেশটাকে রক্ষা করেছেন। আবার বলেন যে দেশের ব্যাংকিং খাতটাকে উনি, অর্থনীতিকে উনি একদম রক্ষা করেছেন, উনি না থাকলে এটা কিছুই থাকতো না একদম। তো এই যে কথাগুলো বলা হয়ে থাকে, এই কথাগুলি কি তাহলে এমনি বলার জন্য বলা, মানে মানে মানুষের মধ্যে এক ধরনের মানে কেন মানুষকে বিভ্রান্ত করার না, জন্য? এটা মানুষের মনের থেকেও এটা হচ্ছে তথাকথিত শিক্ষিত সমাজ, বুঝলেন? ওই পিএইচডি টিএইচডি করছে, তারপরে বিদেশে থাকে, তাদের তাদের মানে বয়ানটা হলো এটা যে ডক্টর ইউনূস না থাকলে এই দেশ অনেক আগে ইন্ডিয়া নিয়ে যেত। এখন আপনি এই কথার কি উত্তর দিবেন বলেন? তো এখন আর আপনি যে বললেন ব্যাংকিং সেক্টর ঠিক করা, তারপরে জিনিসপত্রের দাম মোটামুটি ইয়ে করে, এখানে আপনি দুটো কথা আপনাকে বলি। ব্যাংকিং সেক্টরে লুটপাট হচ্ছিল, এটা তো আমরা সবাই জানি, তাই না? জি। তো এইটা যে কেউ ক্ষমতায় আসতে পারবে। আপনি যদি ধরেন আমার মতো একটা অশিক্ষিত মানে অর্ধশিক্ষিত লোককেও বলতেন যে আপনি এসে ক্ষমতা নেন, তো আমার প্রথম কাজ কি হতো? আমি ব্যাংকিং সেক্টরের লুটপাটটা বন্ধ করতাম, তাই না? তারপরে আমি দেখতাম যে নৈরাজ্য যেন না হয়, এগুলো যেন না হয়, এটা দেখতাম। এখন এইটার জন্য তো আপনাকে, এটা তো রকেট সায়েন্স না। দেশের ব্যাংকিং সেক্টরে লুটপাট হয়েছে, এটাকে বন্ধ করে, কেমন? তো এটা তো অটোমেটিক, যে কেউ, এটা তো ডক্টর ইউনুসের মতো নোবেল পাইতে হবে না এটা করার জন্য। এটা তো আপনি যদি কলা গাছকেও বসায় দিতেন, সে কলা গাছও একই কাজ করবে। আচ্ছা, কিন্তু আবার দেখেন, এই যে আরেকটা হলো যে এই যে অর্থ পাচারকৃত অর্থ ফেরত আনা, এটা আরেকটা ধান্দাবাজি শুরু হয়েছে, কেমন? আমি যারা মোটামুটি একটুখানি এই ধরনের খোঁজ খবর করি, আপনারা জানেন যে এটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া, কেমন? এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সালেউদ্দিন আহমেদ যিনি অর্থ উপদেষ্টা, তিনিও বারবার করে বারবার এই কথাটা বলছেন যে এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, এটা সহজে হবে না, 5 বছরের আগে কোনো অর্থ ফেরত আসার সম্ভাবনা নাই। আপনার অনুষ্ঠানে আমি আগেও বলেছি যে অর্থপাত যে সব দেশে নিয়ে যায়, ওই দেশগুলো তো তাদেরকে বুকে জড়ায় ধরে যে তোমরা আসো, আমরা তো তোমাদেরকেই চাই, তোমাদের জন্যই আমাদের এই সব অর্থনীতি চলে, এটা তো আমরা সব। আর তাই যদি না হতো, যারা ওইখানে যে ঘর বাড়ি কেনে বা যে সেকেন্ড হোম বলে, এটা সরকারের মানে সরকার জানে না, ওদের সরকার জানে, সবই তো জানে, তারা ব্যাংকিং চ্যানেলে তো এগুলা মানে টাকা পয়সা গুলোই, তো তাদের ধরে না কেন? ধরে না ওই একটাই কারণে। আর এই পশ্চিমা বিশ্বের তথাকথিত বা এগুলা এগুলা যে পুঁজিবাদী বলেন, এটা শুনতে খারাপ লাগবে, এদের সঙ্গে আমি প্রস্টিটিউটের কোনো পার্থক্য দেখি না। প্রস্টিটিউটরা কি করে? তারা টাকা হলে যে কোনো লোকের সঙ্গে শুয়ে পড়ে, তাই না? তো ওই পশ্চিমা হুম। বিশ্বেরও তাই, এরাই তাই। হ্যাঁ, যে ভাই তুমি টাকা আনো, তুমি কিভাবে আনছো আমার দরকার, জানার দরকার নেই, তুমি আমাকে টাকা দিবা, তোমার সাথে আমি শুয়ে পড়বো। হ্যাঁ, এটা শুনতে অবশ্য খুব ক্রুড লাগে। তো এই হচ্ছে কথা। এখন এই যে বারবার করে একটা শ্রেণী বলতেছে যে উনি উনি আসাতে দেশ ঠিক হয়ে গেছে, এটা একদম কমপ্লিট হগওয়াশ বলে, ননসেন্স। কেমন? এনিবডি যদি আসতো, তারা, তাদের তো অন্য কোনো রাস্তা ছিল না এটা না মানে ব্যাংকিং সেক্টর লুটপাট বন্ধ করা। কিন্তু উনি যে কাজটা করতে পারে নাই, যে আইন শৃঙ্খলাকে কোনোভাবেই ঠেকাইতে পারে, যার জন্য। আর আইন শৃঙ্খলা দেশে যখন আইন শৃঙ্খলা না থাকে, আইনের শাসন না থাকে, এই মক মক কালচারের কিন্তু উৎপত্তি হয় তখন থেকেই। তার কারণ সাধারণ মানুষ দেখে যে ক্ষমতাবান যারা, তাদের জন্য আইন না, কেমন? তাদের তাদের কোনো কিছু হয় না। ফলে আমাকে কি করতে হবে? আমাকে আইন নিজের হাতে নিতে হবে এবং আমি এটার ব্যবস্থা করবো। আর আরেকটা জিনিস খেয়াল করেন যে কিন্তু আপনার আপনার এই যে যুক্তিটা, এই যে যুক্তিটা আপনি দিলেন যে মব কালচারের ব্যাপারে, আপনার এই কথাটা কি প্রকারান্তরে মব কালচারকে এক ধরনের উৎসাহিত করবে না? না, উৎসাহিত, এটা তো বাস্তবতা। আপনি মব কালচারকে যদি থামাতে পারতেন কখন? আপনি যদি ক্ষমতায় আসার পরপরই যদি এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতেন, তাহলেই জি। এগুলা নিয়ন্ত্রণ হয়ে যেত তখনই। কিন্তু আপনি তো সেটা করলেন না। আপনি খালি বিদেশে বিদেশে ঘুরতেছেন। আপনি গ্রামীণ ব্যাংকের যত রকম সুবিধা, আপনি নিজের সুবিধাগুলো দেখতেছেন। আর উনি বিদেশ থেকে কিছু মার্সেনারি নিয়ে আসছেন ভাড়া করে, কেমন? হুম, 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 হুম। তাদের বিভিন্ন, তারা মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তারা অত্যন্ত মেধাবী, মানে বিদেশ জয় করে নাকি, তারা বিদেশে যেখানে থাকে ওখানে জয় করে ফেলতে সবকিছু, এই ধরনের লোককে আমাদের দরকার। তারা এসে কি করলো? এসেই তারা ওই বিভিন্ন বড় বড় কথা বলে খালি বিদেশ, 2 দিন পর পর খালি বিদেশ যায়, বুঝলেন? এই যে হুম। খলিলুর রহমান বলেন, তারপরে আহসান মনসুর বলেন, এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে ফয়েজ আহমেদ তৈয়ব, লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরী,
একটা সাংবাদিক জিজ্ঞেস করে না যে আচ্ছা আপনারা যে এতবার বিদেশ যাচ্ছেন এটার খরচ কে দেয়, এবং খরচ সব সরকারি দিতে হয়। আর একটা জিনিস লক্ষ্য করেন, সরকার মানে এরা কিন্তু নিজের পয়সায় কখনো বিজনেস ক্লাস ট্রাভেল করে না বা 5 স্টার হোটেলে থাকে না। এই গরিব দেশে যখনই সরকারের থাকলে সুবিধা এগুলো হয়, যে যেহেতু ওনারা কিন্তু নিজেরাই এই আইন তৈরি করছে যে তুমি জয়েন্ট সেক্রেটারি হইলেই তুমি এই সমস্ত সুযোগ সুবিধা পাবা। তো ভাই একটা গরিব দেশে তুমি কেন এগুলা করবে? এই সমস্ত জিনিসগুলো দিয়ে সাধারণ মানুষের মনে মনে হচ্ছে যে এ তো মানে ওই হাসিনা খালেদা এরশাদ ওই তাদেরই আর এক আশ্বাস এসে গেছে আমাদের মানে আমাদের মাথার উপরে এসে চলে। আচ্ছা, আরেকটা জিনিস, অনেকে এই তুলনাটাও করছেন। আমার এটাই শেষ প্রশ্ন, এরপরে আমরা অনুষ্ঠানের অনেকক্ষণ সময় হয়ে গেছে। সেটা হলো যে এই এশিয়াতেই আমাদের নিকটবর্তী শ্রীলঙ্কায় আমরা কিন্তু এই ধরনের একটা বিপ্লব দেখেছি। বিপ্লবের পর একটা নির্বাচন দেখেছি, নির্বাচনের পর একটা নতুন সরকারও এসেছে, এবং তারা এসে কিন্তু আসলেই মানে একটা বিপ্লবাত্মক কিছু পরিবর্তন কিন্তু তারা তাদের দেশে অলরেডি আনতে পেরেছে। তো সেখানেও কিন্তু আমরা ওই রাজনৈতিক প্রতিহিংসাটা ওইভাবে দেখিনি। তো ওরা অনেকে বলে কথা যে ওরা পারলে আমরা কেন পারছি না, আর ওদের যার নেতৃত্বে হচ্ছে উনি ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব নন। হ্যাঁ, তো এটা আমরা কেন পারছি না, কেন সমস্যাটা কোথায়, না, কি এটা জায়গায়? আপনি খুব একটা ভালো প্রশ্ন করেছেন, এটা আমারও খুব ইন্টারেস্ট এবং আমি এগুলা নিয়ে শ্রীলঙ্কা নিয়ে আমি অনেক লেখাপড়া করি আর কি। তো আমার কাছে যেটা মানে বেসিক জিনিসটা মনে হইলো যে দিশানায়ক যে নতুন প্রেসিডেন্ট হয়েছে সে মানে ওদের কমিউনিস্ট পার্টির, হ্যাঁ। জি। তো তার পোশাক আশাক মানে মানে তার চাল চলন চলাফেরা, তো সে আসার ক্ষমতায় আসার পরপরই সে মানে একটা যুগান্তকারী কাজ করলো। সে করলো কি, সে প্রথমেই বললো যে আমার প্রেসিডেন্টের অফিসে যতগুলো বিলাসবহুল গাড়ি আছে সবগুলো সে নিলামে তুলে দিল। বললো যে আমরা যেহেতু একটা গরিব দেশ, আমাদের অর্থনীতি একদম বিপর্যস্ত হয়ে গেছিল, এটাকে আমাদের ঠিক করতে হবে, আমরা এই বিলাসিতার মধ্যে আর যাব। তো উনি এসেই এই সমস্ত গাড়িগুলাকে 25টা গাড়ি আমি যতটুকু আমার মনে আছে উনি নিলামে তুলে দিলেন। আর উনি নির্দেশ জারি করলেন যে সরকারি অফিসে এই ধরনের কোন বিলাসিতা আমরা আর সহ্য করবো না। এটা গরিব দেশের মানে সব মানে যারা গরিব তাদের জন্য আমরা এই বাড়তি উদ্বৃত্ত টাকা এগুলো আমরা ব্যয় করবো। তারপরে ওদের একটা রিজার্ভ বাজেট দিয়েছে, সেই বাজেটটা আমি খুব লক্ষ্য করছিলাম। আমরাও একটা বাজেট দিলাম। এই বাজেট দেখেন শ্রীলঙ্কা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে 3 গুণ বেশি বরাদ্দ বাড়িয়েছে। আর আমরা করলাম কি, শিক্ষা খাতে কমালাম, যেমন স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি নাই, কিছু নেই। আমরা কি করলাম, বাজেটে আপনি লক্ষ্য করেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এইগুলা, তারপরে সরকারি টোটাল তাদের সংখ্যা হলো 19 লাখ, কেমন, সেখানে 87,000 কোটি টাকা দিল এই এই বাজেটের মধ্যে, সেটা অলমোস্ট 10% টোটাল বাজেট। এর সাথে আরো যোগ করেন সামরিক বাহিনী, সেই তাদের সংখ্যা 2 লাখ 2.5 লাখ, মানে মানে বিমান বাহিনী, নৌবাহিনী নিয়ে বিজিবি। তো এখন তাদের পিছনে যদি আপনি বাজেটের 15 থেকে মানে 16% খরচা করেন, তাহলে আপনি শিক্ষা খাতে বাজেট বাড়াবেন কিভাবে, আপনি স্বাস্থ্য খাতকে কিভাবে ঠিক করবেন, কেমন? তো আপনার তো উচিত ছিল মানে আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতেন যে আমি বিদেশ টিদেশে আর যাবো না, কোনো কিছু করবো না, আমি আল্লাহ আমাকে একটা সুযোগ দিতে, এই সুযোগ আমি কাজে লাগাবো দেশের সাধারণ মানুষের কল্যাণ। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আবার ওই ব্যুরোক্রেসি, ওই আমলাতন্ত্র, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে ফিরে তাদের যত সুযোগ সুবিধা পাচ্ছে, কেমন? তারপর এখন এই জিনিসটা যদি আমরা শ্রীলঙ্কার থেকেও, আপনার তো অন্যদিকে শ্রীলঙ্কার থেকেও আমরা শিক্ষাটা নিতে পারতাম, আমরা তো নিলাম না সেগুলো। আমরা খালি বিদেশ যাব, আমরা নিজের সুবিধা দেখবো, আর আমরা 5 স্টার হোটেল আর ওই বিজনেস ক্লাসে ঘুরে বেড়াবো, ব্যাস হয়ে গেল। তো এই জন্য জি। আমার দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ইউনূস সাহেবের পরিণতি, আমি খুব আশ্চর্য হব না, আমি দুঃখ পাবো হয়তো, কিন্তু আমি আশ্চর্য হব না যদি এই কে এম নুরুল হুদার মতো হয়। উম, আমি প্রত্যাশা করি যে তেমন পরিণতি না হোক, আপনার এটা ভুল প্রমাণিত হোক, এটাই প্রত্যাশা করি। কারণ এটা হলে হ্যাঁ, এটা সারা দুনিয়াতে আমাদের জন্য একটা খুবই নির্মম একটা উদাহরণ হয়ে থাকবে। এটা আমরাও চাই না। আমরা চাই এর মধ্যে ওনার মধ্যে আত্মউপলব্ধি আসুক, উনিও বুঝতে জানুক যে আমাদের দেশের সাধারণ মানুষ কি চায় ওনার কাছে। ওনার কাছ থেকে আমাদের প্রত্যাশা করি উনি যদি উপলব্ধি করতে পারেন, যদি সেই অনুযায়ী কাজ করতে পারেন, হাতে এখনো সময় আছে, সেটা হলে আমি মনে করি দেশ ভালোর দিকে যাবে। প্রিয় আমি দর্শক, কি আপনাকে একটা সেকেন্ড একটু ইয়ে প্লিজ করতে পারি? আমি প্লিজ আমি খালি বলেন। একটাই কথা বলে আপনাকে, সরি সরি, জি। হুম। এটা তখনই সম্ভব হবে যখন
আপনি আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিবেন। আইনকে, আইনের শাসন আপনি করবেন, আইনকে সিলেক্টিভলি আপনি এনফোর্স করবেন না। কেমন? এই জি জিনিস, খালি এই একটা জিনিস যদি আপনি করতে পারেন, আর খালি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারেন, দেশ অনেক আগে আগে যাবে। আমার জি অনুরোধ থাকবে যারা এটা যেন তারা করে। জি প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আশরাফ আহমদের একটাই প্রত্যাশা যে আইনকে আইনের মতো চলতে দিন, তাহলে দেশের অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। আমিও তাই মনে করি। আপনারা কি মনে করেন আমাদের লিখে জানান। ভালো থাকবেন আপনারা। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।